আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ। অবৈধ হইলো তাহলে কি করে কামু? একটা হাত কি করে কামু? একটা খেতে আবাদ করে খেতে পারি না, একটা কাজ করে খেতে পারি না। তাকে বলে কি যে হাত নাই দিকে কিসে ভিক্ষা করে খেতে পারো না? দিক দিয়ে ভাই, দিক দিয়ে ভিক্ষা করলে আরে ফকিনির পোলারা ভিক্ষা করলে ধরে ধরে নিয়া জেলখানে ভর্তি চুর চুরটা লুচ্চা গোয়া। তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের কিছু বইয়ের মলাটের নিচের অংশে হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গার ছবি রয়েছে। ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে না। বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ পণ্য? চলমান সময়টি 18 কোটি বাঙালির জন্য ক্রমশ দুর্বিষহ হয়ে পড়ছে। যারা ক্ষমতায় আছেন তারা যেমন স্বস্তিতে নেই, আর তাদের অধীনে যারা আছেন বাংলাদেশের জনগণ, তারা সবাই প্রতি মুহূর্তে জীবনকে মৃত্যু যন্ত্রণা দ্বারা উপভোগ করার চেষ্টা করছে। আবারও বোমা ফাটালো ব্যারিস্টার সুমন। ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে কেন হিন্দুদের মূর্তি ছবি? প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকে 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো সবাইকে বলবো ভাই, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ আপনারা দেখবেন। চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখে আসি। প্রথমে আপনাদেরকে শিরোনামগুলো জানিয়ে দেই। ব্যারিস্টার সুমনের একটি বক্তব্য, যেটা হয়তো আপনারা শুনলেই বুঝতে পারবেন যে দুর্নীতিবাজদেরকে কিভাবে ধোলাই করতেছে, এবং কি ওবায়দুল কাদের সাহেবের একটি বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার জবাব দিয়েছেন ওবায়দুল কাদের সাহেবকে উদ্দেশ্য করে। এবং প্রিয় দর্শক শ্রোতা, একজন প্রতিবন্ধী শ্রমিক বা প্রতিবন্ধী একজন রিক্সা চালক অবশেষে পুলিশকে যেন সাবান ছাড়াই ধুয়ে দিলেন। প্রিয় দর্শক, বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব, আর একটা লাইভ টক শো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন সেই প্রতিবন্ধী রিক্সা চালকের কথাগুলোই শুনে আসি। অবৈধ হইলো তাহলে কি করে কামু? একটা হাত কি করে কামু? একটা খেতে আবাদ করে খেতে পারি না, একটা কাজ করে খেতে পারি না। তাকে বলে কি যে হাত নাই দিকে কিসে ভিক্ষা করে খেতে পারো না? দিক দিয়ে ভাই, দিক দিয়ে ভিক্ষা করলে আরে ফকিনির পোলারা ভিক্ষা করলে ধরে ধরে নিয়া জেলখানে ভর্তি চুর চুরটা লুচ্চা গোয়া। বড় ভিক্ষা কইছে পুলিশ ভপুলা ভান, এজন্য আগে ভপুলা ভান আতুর খুরা ন্যাংরা হইয়া একদিনের কম আঙ্গুর মতন ভিক্ষার মতন নামবো। সরকার অবশ্যই সমাধান তোমাদের করবে। কোটি কোটি টাকার বাড়ি ভাঙচুর করে কোটি কোটি টাকা বিশ্বের উন্নতি সরকার, হ্যাঁ, গণমানুষের মা, হ্যাঁ, বারবার প্রধানমন্ত্রী দলনেত্রী শেখ হাসিনা তোমাদেরই মা। তোমাদের দৃষ্টিতে তোমাদের আসবে, কিন্তু বলে কি যে হাত নাই দিকে কিসে ভিক্ষা করে খেতে পারো না? এদিক দিয়ে ভাই, এদিক দিয়ে ভিক্ষা করলে আরেস্ট করলে ধরে ধরে নিয়া জেলখানে ভর্তি চুর চুরটা লুচ্চা গোয়া। বড় ভিক্ষা কইছে পুলিশ, রাস্তার বড় ভিক্ষা কইছে পুলিশ, ট্রাফিক আনসার। পুলিশ আমার থেকে 1200 টাকা খাইলো কে লেগা? আমার হালাল টাকা খাইলো কে লেগা? আমার হালাল টাকা খাইলো কে লেগা? আমার হালাল টাকা খাইলো কে লেগা ভাই? অবৈধ চালাইতেছে সরকার বের করলো কে লেগা? সরকার তাহলে বের করছে কে লেগা? ব্যাটারি তো অবৈধ না, ব্যাটারি বৈধ হইছে, গাড়িটা অবৈধ কেন? ব্যাটারিটা কেন দিল? ভপুলা ভান আতুর খুরা ন্যাংরা হইয়া একদিনের কম আঙ্গুর মতন ভিক্ষার মতন নামবো। এজন্য আমার মতন একদিন আতুর খুরা ন্যাংরা হইয়া ভিক্ষার মতন নামবো। ভ্যাকসিন ভাই, এরকম করে ভাই একসময় ভিক্ষা করতাম, আমার চুর কয়া আমার জেল খাটাইছে ভাই। এখন কি করেন আপনি? কেন আমি অটো রিক্সা চালাই, অটো রিক্সা চালাই খেতে দেয় না। আমি চাচ্ছি আমার রিক্সা চালাই কামু, আমি অটো রিক্সা চালাই কামু। অবৈধ হইলো তাহলে কি করে কামু? একটা হাত কি করে কামু? একটা খেতে আবাদ করে খেতে পারি না, একটা কাজ করে খেতে পারি না। তাহলে কিছু করে দেখ। ব্যাটারিটা তো বাহির থেকে ব্যাটারিটা বৈধ, গাড়িটাও বৈধ কেন? প্রিয় দর্শক শ্রোতা, কথাগুলো আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দ্বিতীয় নম্বরে যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে সেটি হলো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবকে উদ্দেশ্য করে অবশেষে কঠিন জবাব দিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চলুন তার বক্তব্যটি শুনে আসি। ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে না। বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ পণ্য? বাংলাদেশ ব্যাংক কি কোনো একেবারে রেস্ট্রিক্টেড ক্যান্টনমেন্ট? আর ক্যান্টনমেন্টেও তো প্রয়োজনীয় মানুষ যদি একজন বৈধ মানুষ হয় সেদিকে চলাচল করতে কোনো অসুবিধা হয় না। আবার দেখেছি যে বনানীর গেট থেকে কাপুরের গেট এই রাস্তাতে তো কোনো চেকই করে না ক্যান্টনমেন্ট, যদিও বিশ্বের সব দেশেই ক্যান্টনমেন্ট রেস্ট্রিক্টেড।
আর বাংলাদেশ ব্যাংক তো জনগণের আমানত রক্ষাকারী একটি প্রতিষ্ঠান, এটা তো সবসময় অ্যাকাউন্টেবিলিটির মধ্যে থাকবে। এখানে তো সাংবাদিকরা যেতে পারে, সাংবাদিকরা তো আর দুবাইয়ে বাড়ি করেনি, সাংবাদিকরা তো কেউ মালয়েশিয়ায় বাড়ি করেনি, সাংবাদিকরা তো কেউ কানাডায় বাড়ি করেনি, তো তাদেরকে ভয় কেন? ওবায়দুল কাদের সাহেব, আপনি এসব কি কথা বলছেন? আপনাদের যে মাফিয়ারা এই দেশের মানুষের জনগণের পকেট কেটে যে টাকাগুলো নিয়ে আজকে অর্থবিত্তের মালিককে পৃথিবীর সব জায়গায় তারা বিত্ত বিলাসে মগ্ন রয়েছে, তাদের কথা যেন জনগণ জানতে না পারে, দেশবাসী অথবা আন্তর্জাতিক সম্প্রদায় জানতে না পারে, এই কারণে সাংবাদিকদেরকে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা হবে না বলে বিধিনিষেধ জারি করা হচ্ছে। ঘটনা তো নিশ্চয়ই ঘটেছে, না হলে ভারতীয় একটি পত্রিকা তার বিলিয়ন বিলিয়ন ডলার এখান থেকে হ্যাক হয়ে গেছে লিখলো, বাংলাদেশ ব্যাংক একটা স্টেটমেন্ট বাংলাদেশ ব্যাংকে দেবে, চাকরি করে, সরকারি চাকরি করে, সরকার যা বলবে তাই শুনতে হবে, তারা সেটা দিয়েছে। কিন্তু মূল ঘটনা আড়াল করে কি রাখা যাবে? সাংবাদিকদেরকে ঢুকতে না দিয়ে কি আপনি ওবায়দুল কাদের সাহেব কতদিন আপনি মুখ লুকিয়ে রাখতে পারবেন, এটাকে ঢেকে রাখতে পারবেন? যে নাশকতার কথা একজন অর্থনীতিবিদ বলেছেন, সেই নাশকতা তো এখন দিনকে দিন স্পষ্ট হচ্ছে যে নিশ্চয়ই সেখান থেকে বিলিয়ন ডলার হ্যাক হয়ে চলে গেছে। আর এটা তো নতুন কিছু না, এটা তো দৃষ্টান্ত আছে, কয়েক বছর আগে তো হয়েছেও তাই। 800 কত কোটি টাকা, 810 মিলিয়ন ডলার এখান থেকে চলে গেল, এবং এখন তার কোনো রিপোর্ট দিতে পারেনি বাংলাদেশ ব্যাংক, এটার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি। তো এই যে ঢুকতে না দেওয়ার মধ্যেই তো রহস্য লুকিয়ে আছে। এবং ওবায়দুল কাদের সাহেব, আপনি আর কতদিন লুকিয়ে রাখবেন? আপনাদের লুকোনো অনেক জিনিস বিভিন্নভাবে প্রকাশিত হয়ে পড়ছে, আপনি স্টেটমেন্ট দিয়ে, বক্তব্য দিয়ে কতদিন আর। দ্বিতীয় নম্বর বক্তব্যটি আপনারা শুনলেন। 3 নম্বরে যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে সেটি হলো, প্রিয় দর্শক শ্রোতা, ইসলামিক শিক্ষা বইয়ের ভিতরে কেন হিন্দুদের মূর্তির ছবি, এই বিষয়টি নিয়ে একটি লাইভ টকশো চলুন দেখে আসি। তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের কিছু বইয়ের মলাটে নিচের অংশে হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গার ছবি রয়েছে। দেখুন, আমরা সকল ধর্মের প্রতি সম্মান আছে, আমাদের সবচেয়ে, আমি তো মনে করি যে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে সবচেয়ে বেশি। এবং আপনি আরেকটা জিনিস একটু দেখেন, আমি আপনাকে একটু বলি যে 2022 সালে ইবতেদায়ের প্রথম শ্রেণীর ইংলিশ পত্রে বইতে কি লিখেছে জানেন? যে পরস্পরের কথোপকথনের সময় সালাম বিনিময় ছিল এর আগে, 2023 সালে সালাম মুছে ফেলে সেখানে গুড মর্নিং শব্দটা যুক্ত করেছে। তো গুড মর্নিং হলো বিদেশি শব্দ, সালামও বিদেশি শব্দ, তো কোনটা ওভাররাইট করবে 92% মুসলমানের দেশে? তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 39 নং পৃষ্ঠায় দেশীয় সংস্কৃতির নামে মঙ্গল শোভাযাত্রা ঢোল তবলা উপস্থাপন করা হয়েছে। 2024 শিক্ষাবর্ষের 9ম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বইয়ের 110 নং পৃষ্ঠায় ইসলামের বিধান একাধিক বিবাহকে অন্ধকার প্রথা হিসাবে বলা হয়েছে। যে আপনি অবাক হয়ে যাবেন যে এখানে এমন ভাবে ইতিহাসটাকে রচনা করা হয়েছে যাতে করে মানে আপনি যদি স্বাধীনতার পরে আসেন তাহলে দেখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে শাসনামল ছিল সেটা জিয়াউর রহমানের 3.5 বছর, অথবা বেগম খালেদা জিয়ার যে শাসনামল ছিল মানে বিএনপি, আপনি সেগুলা একটু বইগুলো পড়ে দেখবেন। আমি যে কথাটা বলছিলাম যে আমি আসলে কাউকে ছোট করতে চাই না, আমি বলছি যে ইতিহাস বিকৃতির জায়গাটা, আপনি অবাক হয়ে যাবেন। আপনি নিশ্চয়ই, আমি ভারতের প্রসঙ্গে যাওয়ার আগে আমাকে একটু যদি সুযোগ দেন, আমি জাস্ট আপনাকে 2-1টা জিনিস বলি, আমি কেন একটু ইমোশনাল মাস্টার হিসাবে। আমি দেখলাম যে এই যে পাঠ্যক্রম এবং পাঠ্য বই আপনি যদি খেয়াল করেন, আপনি দেখবেন অবাক হয়ে যাবেন যে 2023 সালে নতুন যে শিক্ষাক্রম চালু হয়েছে, আপনাকে শুধু ইতিহাস আর সংস্কৃতি 2-3টে উদাহরণ দেই খুব ছোট্ট করে, যদি স্যার আমাকে সুযোগ দেন। দেখুন কি করেছে 2023 শিক্ষাবর্ষের 6ষ্ঠ ও 7ম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে অনুসন্ধানী পাঠ যে বইটি, সেই দুইটা প্রত্যাহার করতে হয়েছে এনসিটিবি কে, এবং সেখানে চৌর্য ব্যক্তির অভিযোগ আছে। এখন দেখুন ওখানে পরিবর্তনগুলো কিভাবে হয়েছে, আমি 2-1টা উদাহরণ দিই। যেমন তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের কিছু বইয়ের মলাটে নিচের অংশে হিন্দু ধর্মাবলম্বীদের দেবী দুর্গার ছবি রয়েছে। দেখুন, আমরা সকল ধর্মের প্রতি সম্মান আছে, আমাদের সবচেয়ে, আমি তো মনে করি যে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে সবচেয়ে বেশি। মোদীর সেই দামোদর সাভারকারের সেই হিন্দুত্ববাদী মানে অভিন্ন ভারতের যে কনসেপ্ট, আরএসএস এর যেই আপনার সঙ্গের যে হিন্দুত্ববাদী রাষ্ট্র এবং মুসলমান যে নিধন নীতি, সেগুলোর ইতিহাস যদি আপনারা সবাই জানেন, তার চেয়ে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি অনেক ভালো। এরকম একটি দেশে হিন্দুত্ববাদী ধারা চালু রাখবার জন্য যে ষড়যন্ত্রটি হচ্ছে, সেই আপনার দামোদর সাভারকারের সেই অখণ্ড ভারতের যে বয়ান, সেই বয়ানটা আসলে আপনি আরএসএস বলুন আর এখন মোদীর সেই গুজরাটি স্টাইল বলুন, সেটা চাপিয়ে দেওয়া হচ্ছে। অথচ ভারতেই আপনার প্রগতিশীল যে ইতিহাসবিদ আপনি দেখবেন যে অনেকে আছে যে থাপার, ওরা কিন্তু এই আইডিয়াটাকে শেয়ার করে না। রবীন্দ্রনাথ থাপার, আমি আপনাকে বলতেছি, আবার আহ্বান করেন, আমরা আপনাদের সাথে আছি। জি, এখন আপনি আরেকটা জিনিস একটু দেখেন, আমি আপনাকে একটু বলি যে 2022 সালে ইবতেদায়ের প্রথম শ্রেণীর ইংলিশ পত্রে বইতে কি লিখেছে জানেন?
যে পরস্পরের কথোপকথনের সময় সালাম বিনিময় ছিল এর আগে। 2023 সালে সালাম মুছে ফেলে সেখানে গুড মর্নিং শব্দটা যুক্ত করেছে। তো গুড মর্নিং হলো বিদেশি শব্দ, সালামও বিদেশি শব্দ। তো কোনটা ওভাররাইড করবে 92% মুসলমানের দেশে? আপনি চিন্তা করে দেখুন কোথায় আছে। এবং আপনাকে আরেকটা জিনিস বলি, এগুলি থাকার কারণে কি পাঠ্যপুস্তক থেকে এগুলি বাতিল করা হয়েছে? না না না, বাতিল করা হয় না। বাতিল তো করা হয়েছে যেগুলো ছবির যে সংকটটা দিবি, কিন্তু এই জিনিসগুলো তো বাতিল করা হয়নি। যেমন কি বাতিল করা হয়নি দেখেন, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের মানে তৃতীয় শ্রেণীর, অবাক হয়ে যাবেন, এটা আমি জনাব মেজবাহুর রহমান চৌধুরীর কাছ থেকে এই বিষয়ে আমি প্রতিক্রিয়া শুনবো, কারণ আমি জানি আপনি হয়তো আমাদের এই মনের যে ইচ্ছা, আমাদের যে ভাবনা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করার জন্য আপনার পক্ষ থেকে যে কন্ট্রিবিউশন হয়তো রাখতে পারবেন, সেই জন্য আমি উল্লেখ করছি। দেখুন কি লেখা আছে। তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 39 নং পৃষ্ঠায় দেশীয় সংস্কৃতির নামে মঙ্গল শোভাযাত্রা ঢোল তবলা উপস্থাপন করা হয়েছে। 2024 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বইয়ের 110 নং পৃষ্ঠায় ইসলামের বিধান একাধিক বিবাহকে অন্ধকার প্রথা হিসাবে বলা হয়েছে। এছাড়া সপ্তম শ্রেণীর এইভাবে আপনি একটার পর একটা আসবেন, যে আপনি অবাক হয়ে যাবেন যে এখানে এমন ভাবে ইতিহাসটাকে রচনা করা হয়েছে যাতে করে মানে আপনি যদি স্বাধীনতার পরে আসেন তাহলে দেখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে শাসনামল ছিল সেটা জিয়াউর রহমানের 3.5 বছর, অথবা বেগম খালেদা জিয়ার যে শাসনামল ছিল মানে বিএনপি, আপনি সেগুলা একটু বইগুলো পড়ে দেখবেন। শুনুন, আপনি যদি জাতীয়তাবাদী ভাবনা এবং তাদের কর্মকাণ্ডের সমালোচনা করতে চান, আপনি আলাদা করে প্রবন্ধ রচনা করতে পারেন। আপনি যদি ইতিহাসের বয়ান দিতে চান, অনেকগুলো জার্নাল আছে, সেখানে আপনার ভিউটা আপনি জাস্টিফাই করে বলতে পারেন। কিন্তু এই বক্তব্যটি যখন বস্তুনিষ্ঠ না হবে, সকলের মাধ্যমে প্রতিষ্ঠিত না হবে ইতিহাসের তথ্য হিসাবে, আপনি তো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে পারেন। দেখুন, আমি সেই জন্যই বলছি, ইতিহাস বিকৃতির যে ঐতিহাসিক ধারা দামোদর সাভারকরের সেই 1923 সনে অখণ্ড ভারতের যে বয়ান, এটা ঠিক না। আমাদের দেশে তো গোয়ারি বটেশ্বর আছে নরসিংদী, এটার ইতিহাস কত বছরের। এখানে আমাদের ছোট ছোট জনগোষ্ঠী ছিল, এটা অত্যন্ত দুর্গম একটা এলাকা ছিল, এখানে কেউ এসে সুবিধা করতে পারেনি। আপনি খ্রিস্টপূর্ব আর 2টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। 5টি ভিডিওর ভিতরে অলরেডি 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। ব্যারিস্টার সুমনের বক্তব্যটি আমি ভিডিও লাস্ট মুহূর্তে শোনাবো আপনাদেরকে। তো তার আগে চলুন, আনুষঙ্গিক বর্তমান ইস্যু নিয়ে আলোচনা করেছেন গোলাম মোল্লা রনি। চলুন তার বক্তব্যটি শুনে আসি। চলমান সময়টি 18 কোটি বাঙালির জন্য ক্রমশ দুর্বিষহ হয়ে পড়ছে। যারা ক্ষমতায় আছেন তারা যেমন স্বস্তিতে নেই, আর তাদের অধীনে যারা আছেন বাংলাদেশের জনগণ, তারা সবাই প্রতি মুহূর্তে জীবনকে মৃত্যু যন্ত্রণা দ্বারা উপভোগ করার চেষ্টা করছে। একটার পর একটা গুজব, একটার পর একটা সমস্যা, এবং কিছু কিছু ক্ষেত্রে এমন সব জটিলতা, ব্যবসা বাণিজ্য, প্রশাসন, জীবন, চাল চলন, সংবাদপত্র, কথাবার্তা, বিনোদন, পুরো জগৎটাই নির্বিষ, নিশ্চিম, নীরবতা এবং যাকে বলা হয় কবরের মতো একটা পরিবেশ এবং পরিস্থিতি গিজ 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 করছে। একটা দামি নির্বাচন হলো, সেই দামি নির্বাচনের পর একটা সেরকম সরকার হলো, সেরকম পার্লামেন্ট এলো, আপাত দৃষ্টিতে নিরঙ্কুশ একটি বিজয় হলো এক পক্ষের, আর আপাত দৃষ্টিতে নিরঙ্কুশ একটা পরাজয় হলো অপর পক্ষের। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে পর্দার আড়ালে এবং পর্দার বাইরে অনেকগুলো খেলাধুলা 2 বছর ধরে চলল। কোনটা যে খেলা আর কোনটা যে কুটচাল, কোনটা সঠিক কোনটা বেঠিক, আমরা এখনো পর্যন্ত এই বাংলা যারা আছি বুঝে উঠতে পারছি না। মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহ মানুষকে শ্রেষ্ঠতম বুদ্ধি দিয়ে তৈরি করেছে। তো কাজেই আমরা যেহেতু আমাদের এই বাংলাদেশের সমস্যা বুঝতে পারছি না, কাজে আকাশের ফেরেশতারা, জিন, ভূত, প্রেতরা বুঝতে পারবে, এটা অস্বাভাবিক বিষয়। তো এই যে আমরা বুঝতে পারছি না, বুঝতে না পারার কারণেই নানা রকম গুজব, নানা রকম ভয়, নানা রকম আতঙ্ক, নানা রকম অনিশ্চয়তা, দুঃস্বপ্ন এবং দুর্বিষহ পরিবেশ এবং প্রতিবেশ প্রতি মুহূর্তে আমাদেরকে অস্থির করে তুলছে। আমাদের ব্যাংক ব্যবস্থার দুর্বলতা এবং ইসলামী ধারার যে ব্যাংকগুলো, সেখান থেকে কত লক্ষ কোটি টাকা লোপাট হয়েছে। এই ব্যাংকের যারা লক্ষ লক্ষ গ্রাহক রয়েছেন তাদের অবস্থা কি? অন্য যে ব্যাংকগুলো 12 থেকে 13টা ব্যাংক যেগুলো দেউলিয়া হওয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং অনেকগুলো ব্যাংকের ব্রাঞ্চ বন্ধ করে ম্যানেজাররা ভিতরে বসে থাকে গ্রাহকদের ভয়ে। যে ব্যাংকগুলো চালু রয়েছেন সেখানে কেউ এলসি করতে পারেন না, কেউ টাকা জমা দিতে ভয় লাগে, কেউ টাকা উঠাতে কারো ভয় লাগে। প্রতিদিন ডলার নিয়ে একেবারে ডাকাতি চলছে রীতিমতো। এবং সাম্প্রতিক সময় ডলারের যে মূল্য 1 লাফে বেড়ে গেল, প্রতি ডলারে 60 টাকা করে, যা কিনা মূলত বাংলাদেশের মুদ্রায় মানে বাংলাদেশের টাকার যে মান কম করে হলেও 30 থেকে 35 ভাগ অবমূল্যায়িত হয়ে গেল। অর্থাৎ এই ডলারের সঙ্গে যদি তুলনা করেন, 100 টাকা যদি আপনার আগে থেকে থাকতো, সেই 100 টাকা এখন রূপান্তরিত হয়ে 70 টাকায় পরিণত হয়েছে বা 65 টাকায় পরিণত হয়েছে। তো বোঝার চেষ্টা করুন যে আমাদের জাতীয় আয় কিভাবে কমে গেছে। এবং জাতীয় আয় যখন কমে যায় তখন সবার আগে মধ্যবিত্ত শ্রেণী এর দ্বারা আক্রান্ত হয়, এরপর নিম্ন মধ্যবিত্ত, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়,
এবং ঢাকা শহরে আপনারা খোঁজ নিয়ে দেখেন যে অনেক বাসায় যারা দুজন কাজের লোক রাখতেন তারা একজন বাদ দিয়ে দিয়েছেন, এবং যারা কাজের লোক রাখতেন একজন করে ছুটা বুয়া, তারাও এখন প্রাণান্ত চেষ্টা করছেন কাজের বুয়া বাদ দেওয়ার জন্য। এবং ঢাকার অভিজাত এলাকাগুলোর মধ্যে এখন এই কাজের প্রত্যাশায় কাজের বুয়া এরা ঘোরাফেরা করছে, যেটি এই 1 মাস আগেও কল্পনা করা যেত না। গ্রামের অবস্থা আরও ত্রাহি, বিদ্যুতের দাম এই যাবৎকালে 13 বার না 14 বার খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বেড়ে গিয়েছে, এবং পুরো বিদ্যুৎ ব্যবস্থার উপর, মিটার ব্যবস্থার উপর, বিলিং ব্যবস্থার উপর মানুষের বিশ্বাস উঠে গিয়েছে। তো এর মধ্যে সীমান্তের সমস্যা আছে, পার্বত্য চট্টগ্রামের সমস্যা আছে, তারপর চীনের সাথে সমস্যা আছে, মায়ানমারের সাথে সমস্যা আছে, আর আমেরিকার সঙ্গে তো রীতিমতো ডাকুমার সম্পর্ক চলছে। তো এর প্রেক্ষিতে অনেকে বলার চেষ্টা করছেন যে দেশ বিক্রি হতে আর বাকি কি। দেশ বিক্রি বলতে একেবারে আলাস্কার মতো করে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে বিক্রি ওইরকম নয়। দেশ বিক্রি বলতে দেশের মান, দেশের সম্মান, দেশের ইজ্জত, এবং একটি দেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার যে হিম্মত থাকে, সেই হিম্মতটিকে নষ্ট করে দেওয়ার জন্য যা যা করা দরকার প্রায় সব জিনিসগুলি গত 8-10 বছর ধরে আমাদের রাজনীতিবিদরা করেছেন। আমরা এখন যার তার পা ধরি, বিদেশি লোকজন যার তার কাছে মাথা নোয়াই, এবং কেউ বা দাদার কাছে, কেউ বা দাদির কাছে, মানে বিদেশি দাদা, বিদেশি দাদি, বিদেশি প্রভুদের কাছে মাথা নোয়ানোর জন্য সকাল বিকাল নিষ্পিস করছে। এর ফলে কি হচ্ছে, এই যে একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ, এই দেশের যে মান এবং মর্যাদা, এই মান মর্যাদাটা আমরা কিন্তু উপভোগ করতে পারছি না। যেমন আমাদের দেশে ব্লিংকেন সাহেব নন, তার অধীনের একজন একেবারে ছোট কর্মকর্তা, মানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অধীনে একেবারে ছোট একজন কর্মকর্তা মিস্টার ডোনাল্ড লু। তো তিনি বাংলাদেশে এলেন, চলে গেলেন। প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা সর্বশেষ ভিডিও যেটি হলো ব্যারিস্টার সুমনের সেই আবারও যে বোমা ফাটালো সেই বক্তব্যটা আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন সর্বশেষ ব্যারিস্টার সুমনের বক্তব্যটি শুনে আসি। ওই করিমগঞ্জ তারাইলের একটা এমপি আছে, সুন্নু ভাই কইতা যে মাননীয় স্পিকার, এই যে একটা লোক সব হিসাব দিলাম, আমরা ইজ্জত থাকে না, টাকার হিসাব দেও। আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ, আর আমি এর বেটারে জিগাই তুমি বিরোধী দল, তুমি সরকারের বিরোধিতা করতে, তুমি আমার বিরোধিতা করো কিতা? এর মানে হইল গিয়া এর আয়ের এক 4 মাস গেছে সরকারি বরাদ্দ পাইছি 29.29 কোটি। কত পাইছি? আগে জীবনে উনচুনি, আগে থেকে ফার্স্ট টাকাও জানলাম না। টাকা আইলো কোনাইন দেয়, গেল কোনাইন দেয়া। এই জায়গার মধ্যে মিটিং হয়েছে অন্তত 50টা, হয়েছে না? আর আওয়াজের যন্ত্রণায় মসজিদে নামাজ পর্যন্ত ফরন গেছে না, কিন্তু অত আওয়াজ হয়েছে, কয় টাকা বরাদ্দ হয়েছে, এই আওয়াজটা থেকে উঠলাম না কোনোদিন। কি কবাল আমার দেখুন, আপনারা যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন পর্যন্ত বিচার দিছ। ওই করিমগঞ্জ তারাইলের একটা এমপি আছে, তার নাম বিরোধী দল বেটা করে, সুন্নু ভাই। আমার বড় কষ্ট হয় তারাইল করিমগঞ্জের মানুষের লেগে। সুন্নু ভাই আমার লেগে বিচার দিচ্ছেন না সংসদ, কইতা যে মাননীয় স্পিকার, এই যে একটা লোক সব হিসাব দিলাম, আমরা ইজ্জত থাকে না। আমি জীবনে ভাই উনছি না, আপনারা টেকা, আপনারা কইতাছি আমি ভাই টেকা আপনারা আইছে, আপনারা আমারে কইতা কেমনে খরচ করছো জানাও, টেকার হিসাব দেও। আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ, আর আমি এর বেটারে জিগাই তুমি বিরোধী দল, তুমি সরকারের বিরোধিতা করতে, তুমি আমার বিরোধিতা করো কিতা? এর মানে হইল গিয়া এর আয়ের এক, আর আমি পড়ছি বিপদ। আজকে একটা অভিজ্ঞতা গেছি ফানচরি একটা 25 একর জায়গার মধ্যে একটা ইকো টুরিস্ট ইকো পার্ক হোটেল, এই ইকো রিসোর্ট হইবার কথা 18 সালে। এটার লেগে বরাদ্দ হয়েছে 1 কোটি টাকা। কত হয়েছে? আজকে গিয়া দেখি আমি 1 কোটি টাকার মধ্যে 80 লাখ টাকা দিয়ে একটা পুকুর খনন করছেন। আমি জিগাইলাম পুকুর খনন করতে অত টাকা লাগে কিতা? কয়টা খনন না, এটা পুকুর আসিলই। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকের ভিডিও মোট 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, যা এক এক করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং সকলের কথাগুলো শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, পারলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন করে ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।